যে তৃতীয় শক্তির কথা বলা হচ্ছে, আমি সেটির সঙ্গে একমত নয়। তৃতীয় শক্তির রূপ দেওয়ার হয়তো চেষ্টা করা হতে পারে। জাতীয় পার্টি তো একেবারেই নেই, তৃতীয় শক্তি জাতীয় পার্টি ছিল একদিন, সেই জায়গাটিতে হয়তো জামাত উঠে আসবে। সব শেষ কথা, এই যে তৃতীয় শক্তির কথিত তৃতীয় শক্তির উত্থান ঘটতে যাচ্ছে, সেই তৃতীয় শক্তির নেতৃত্বে যারা রয়েছে, যে বলছিলাম সরাসরি সরকারের তত্ত্বাবধানে এই শক্তির পরিচর্যা হবে, তাহলে কি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ কিংবা মাহফুজ আলমরা পদত্যাগ করবেন? নিশ্চয় তাদেরকেও রাজনীতি করতে হবে, নাকি তারা সরকারের থেকে এটিকে প্যাট্রোনাইজ করবেন? যে কারণে যেটিকে সামনে রেখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতন গুরুত্বপূর্ণ বড় একটি মন্ত্রণালয় আসিফ মাহমুদকে দেওয়া হলো, যে এখন দাবি করা হচ্ছে আগে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচন করতে হবে। সবই তো প্রি প্ল্যান্ড। এগুলো মানুষের বুঝতে কষ্ট হয় না, বরং আমাদের কষ্ট হয় কেন এই ছাত্র সমন্বয়করা মানুষের মনে তারা দেবতার আসনটি নিয়ে থাকতে পারলো না। রাজনীতিতে নতুন একটি দল গঠন হতে যাচ্ছে, এটি আমরা সবাই জানি, এবং সেটি অবশ্যই ছাত্রদের নেতৃত্বে। যে ছাত্ররা সমন্বয়কের ভূমিকা ছিলেন 5 আগস্টের গণ অভ্যুত্থানে কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এবং অনেকেই বলছেন যে এই যে রাজনৈতিক দলটি, সেটি হবে তৃতীয় শক্তি। রাজনীতিতে তৃতীয় শক্তির উত্থান ঘটতে যাচ্ছে। আসলে এই রাজনৈতিক দলটি সত্যি সত্যি কি তৃতীয় শক্তির আসনে বসতে যাচ্ছে? তারা কি আওয়ামী লীগ কিংবা বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারবে? তা নিয়ে এর মধ্যে বিতর্ক যেমন জন্ম হয়েছে, পাশাপাশি অনেক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। বিষয়টি হচ্ছে কি, প্রথম থেকে আমি বলে আসছি, এই দেশ স্বাধীন হওয়ার আগে এবং পরে যতগুলো অভ্যুত্থান সংঘটিত হয়েছে, তার প্রত্যেকটিতে অবশ্যই ছাত্ররা নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে, এবং তারা তাদের কাজটি করে দিয়ে আবার তাদের জায়গায় ফিরে গেছে। তারা যে আবার রাজনীতিতে সক্রিয় হননি তা কিন্তু নয়। তারা রাজনীতিতে সক্রিয় হয়েছেন নিজের শক্তিটি বলিয়ান হয়ে, নিজেদেরকে সেভাবে প্রতিষ্ঠিত করেছেন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের জায়গা থেকে। কিন্তু কেন এই কথাগুলো বলছি? নতুন একটি রাজনৈতিক শক্তি আত্মপ্রকাশের যে প্রচেষ্টা রয়েছে কিংবা যে সম্ভাবনা রয়েছে, আমরা সম্ভাবনা বা প্রচেষ্টা কোনোটিই বলবো না, এটুকু নিশ্চিত যে ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল আসছে। সেটি আসলে কেন তৃতীয় শক্তি হতে পারবে না, অন্তত আমি কেন মনে করছি, কারণটি হচ্ছে তাদের প্রতি সাধারণ মানুষের যে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা ছিল, সেটি তারা ধরে রাখতে পারেনি। এবং ধরে রাখতে না পারার অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে, শেখ হাসিনা যেমন আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছেন, তিনি মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছেন, মুক্তিযোদ্ধাদেরকে বিতর্কিত করেছেন, বঙ্গবন্ধুকে বিতর্কিত করেছেন। ঠিক একইভাবে এই ছাত্র সমন্বয়কদের অধিকাংশ তারা ২৪-এর গণ অভ্যুত্থানকেও বিতর্কিত করেছে। নিঃসন্দেহে এটুকু দ্ব্যর্থহীন কণ্ঠে বলা যায়, তারা ২৪-এর চেতনা নিয়ে ব্যবসা করেছেন, এখনো করছেন অনেকে, আমি সবার কথা বলছি না। এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে অর্জন, সেটিকে ছিনতাই করার চেষ্টা করেছে শুরু থেকেই। এটি যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেটি তাদের কথায়, কাজে, কর্মকাণ্ডে কখনোই সেটি প্রতিফলিত হয়নি। তারা সেটিকে শুধুমাত্র তাদেরই অর্জন বলে প্রতীয়মান করার চেষ্টা করেছে, কৃতিত্বটা একা নেওয়ার চেষ্টা করেছে। দ্বিতীয়ত হচ্ছে, গণ অভ্যুত্থানের পর মৌলবাদের এক ধরনের আস্ফালন আমরা দেখেছি, এখনো চলছে। মুসলিম মৌলবাদী শক্তিগুলোর প্রতি তাদের এক ধরনের দুর্বলতা প্রকাশ পেয়েছে। দেশে যখন আইএস এর পতাকা নিয়ে মিছিল হয়, তারা সে বিষয়ে নিশ্চুপ থাকে। দেশে যখন পাকিস্তানি ভাবধারা পুনঃপ্রতিষ্ঠার কথা প্রকাশ্যে বলা হয়, তারা চুপ থাকে। তারা ভারতের বিরোধিতা করছে, আমরা সেটিকে সমর্থন করি। অবশ্যই এদেশের জন্য ভারত যেমন বিপজ্জনক, পাকিস্তানও বিপজ্জনক। আমাদের জন্য আসলে সহায়ক শক্তি কোনোটিই নয়, না চীন, না যুক্তরাষ্ট্র, না রাশিয়া। সেটি সবসময় আমার বক্তব্যে আমি বলার চেষ্টা করি। কিন্তু তারা একটি বিশেষ শক্তিকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে, বা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে সেটি ফুটে উঠেছে। আমরা দেখলাম যে মাজারের উপরে আঘাত হানা হলো, মাজার ভাঙচুর করা হলো,
সেটি নিয়ে কোনো কথা না। হ্যাঁ, এটাও সত্য কথা যে হিন্দুদের রক্ষার জন্য তারা অনেক কিছু করেছে, শুধু তারা নয়, জামাত ইসলামী, বিএনপি তারা অনেক ধরনের চেষ্টা করেছে এবং হিন্দুদেরকে তারা রক্ষা করেছে ঠিকই। আগেই বলেছি ভারত বিরোধিতায় তাদের যে ভূমিকা সেটিকে আমরা সাপোর্ট করি, কিন্তু তাদের এই ভারত বিরোধিতা এক অংশে আমাদের কাছে সন্দিগ্ধ মনে হয়েছে। এদেশে শুধু ভারত বিরোধিতা করলেই গণমানুষের সমর্থন পাওয়া যায় না। আমরা যে কোনো আধিপত্যবাদী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তির বিরোধিতা যেমন চাই সাধারণ মানুষ হিসেবে, একইভাবে মৌলবাদী শক্তির পাকিস্তানি ভাবধারা পুনঃপ্রতিষ্ঠার নিঃসন্দেহে অনেক বিরোধিতা করি। আমরা করি মানে আমরা সাধারণ মানুষ, সেটি তারা প্রমাণ করতে সক্ষম হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের মধ্যে যে কর্তৃত্বসুলভ আচরণ, সব কিছুতে এক ধরনের ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে, সেটি সাধারণ মানুষ মেনে নেয়নি, যার কারণে তাদের সমর্থন অনেক অনেক পরিমাণ কমে গেছে। আগে তারা যেখানে সেখানে ডাক দিলে হাজার হাজার মানুষ জড়ো হতো না, এখন নিঃসন্দেহে সেটি হয় না। কেন হচ্ছে না? তারা কি এটি ভেবে দেখেছে? হয়তো ভেবে দেখেছে, কিন্তু তারা আসলে সবকিছু নিজের বলে দাবি করতে চায়, সেই জায়গা থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি। যখন যা চেয়েছে সেটি মানুষের দাবি বলে চালানোর চেষ্টা করেছে, যে চেষ্টাটি আমরা সবসময় আওয়ামী লীগের মধ্যে দেখেছি, স্বৈরাচারী শক্তির মধ্যে দেখেছি। আওয়ামী লীগ তো 15-16 বছর সংবিধানের দোহাই দিয়ে, সাধারণ মানুষের দোহাই দিয়ে তারা যা ইচ্ছে তাই করে গেছে। তারা বলেছে তাদের সঙ্গে মানুষ আছে। এই শক্তিও, এই ছাত্র সমন্বয়করা বলছে তাদের সঙ্গে মানুষ আছে। কোন মানুষেরা আছেন? তার ব্যারোমিটারটা কি? জনসমর্থনের? তারা ঠিক সেই কাজটি করছে এবং রাজনৈতিক দল গঠন হবে কিনা সেই জায়গাটিতেও তারা একই ধরনের কথা বলে গেছেন বা বলছেন। মানুষ চাইলে রাজনৈতিক দল গঠন হবে, না চাইলে নয়। মানুষের মতামত নেওয়ার প্রক্রিয়াটা কি? বরং মানুষ তাদের বিরুদ্ধে ধীরে ধীরে চলে যাচ্ছে। ওই যে বললাম কর্তৃত্ববাদী মনোভাব, তারা এমন একটি বিষয় স্টাবলিশ করেছে যে তারা যা চাইবে তাই হবে, তাদের চাওয়ার বাইরে এদেশে কিছু হতে পারবে না। এবং তৃতীয় শক্তি হিসেবে যে কিংস পার্টি গঠন হতে যাচ্ছে সে বিষয়ে তো অবশ্যই একটা লাইন বলতেই হয়। এর আগে যতগুলো কিংস পার্টি গঠন করা হয়েছে, বিশেষ করে 1/11 সময়, একটিও তো টিকেনি। আওয়ামী লীগের সময় যে কিংস পার্টিগুলো গঠন করা হয়েছে নির্বাচনে অধিক মাত্রায় রাজনৈতিক দল অংশগ্রহণ করছে সেটি দেখানোর জন্য, সেগুলো তো কোনো ধরনের কোনো হদিস নেই, সবই হারিয়ে গেছে সময়ের অতল গহ্বরে। এবং সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য, এখানে আগেকার কিংস পার্টিগুলো গঠন হয়েছে সরকারের ছত্রছায়ায়, সরকারের পৃষ্ঠপোষকতায়। কিন্তু বর্তমানে যে কিংস পার্টিটি গঠন হতে যাচ্ছে, আমি কিংস পার্টি বলবো স্পষ্টভাবে, সেটি গঠন হতে যাচ্ছে সরকারের শুধু সহযোগিতা কিংবা পৃষ্ঠপোষকতায় নয়, সেটি গঠন হতে যাচ্ছে সরাসরি সরকারের তত্ত্বাবধানে, সরাসরি সরকারের মধ্যে থেকে একটি অংশের নেতৃত্বে কিংস পার্টি গঠিত হতে যাচ্ছে। তার মধ্যে মাহফুজ আলম রয়েছেন ছাত্র প্রতিনিধি হিসেবে, রয়েছেন আসিফ মাহমুদ, রয়েছেন নাহিদ ইসলাম। তারা যদি এই কিংস পার্টি গঠন নাই করতো, তারা বেরিয়ে আসতো শুরু থেকেই। কেন ক্ষমতায় যাওয়ার দরকার ছিল? তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিল, তারা যদি এতটাই তাদের মননে চিন্তা চেতনায় সৎ হয়ে থাকতো, ক্ষমতার বাইরে থেকে তারা এগুলো করার জন্য প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারতো, কিন্তু তারা তা করেনি। বরং তাদের মধ্যে যে ক্ষমতার এক ধরনের লোভ এবং নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার এক ধরনের চিন্তা ভাবনা শুরু থেকেই, সেটি তাদেরকে আরো বিপদে ফেলবে বলে আমার কাছে মনে হয়। আগেকার কিংস পার্টিগুলো যেমন ছিটকে পড়েছে, এটিও ছিটকে পড়তে আমার ধারণা খুব বেশি দেরি হবে না। যদিও তারা বলছে সিভিল সোসাইটির বিভিন্ন প্রতিনিধি নিয়ে কোনো রাজনৈতিক দলের বিশেষ ব্যক্তিদের সমন্বয় ঘটিয়ে তারা নতুন রাজনৈতিক দল গঠন করবে। এরকমটা তো এর আগেও হয়েছে। বরং যে জাতীয় নাগরিক কমিটি গঠিত হলো ছাত্রদের নেতৃত্বে, সেই জাতীয় নাগরিক কমিটি তো এরই মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে। জাতীয় নাগরিক কমিটিতে কারা আছে? কোন ন্যাশনাল ফিগারটি আছে যেটির নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক কমিটি? এবং এই সরকার আসার পর থেকে -2 ফর্মুলা আবারও আলোচনায় এসেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে। আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার হতেই পারে, কিন্তু একটি রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করা যায় এই প্রশ্নটি তো উঠেছে।
আর আওয়ামী লীগের যে লাখো কোটি মানুষ রয়েছেন, সমর্থক রয়েছেন, তারা কেন রাজনীতি করতে পারবে না? কিন্তু তারা যেভাবে হোক এটা রেজিস্ট করবে, আওয়ামী লীগকে পথে নামতে দেবে না। আবার তারেক জিয়াকে ফিরে আসার বিষয়ে এক ধরনের প্রতিবন্ধকতা তো রেখে দেওয়া হয়েছেই। তার মামলাগুলো নিয়ে নানান ধরনের কথাবার্তা উঠছে। সব মিলিয়ে কেন তারা নিজেদের মধ্যে নিজেদের কর্তৃত্ব ফলানোর জন্য, রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হওয়ার জন্য নিজেদের মানসিকতাটা তৈরি করলো? কষ্ট হয় আমাদের। এবং সবশেষ কথায় বলতেই হয়, আওয়ামী লীগের সময় যেমন আমাদেরকে অনেকে আওয়ামী লীগের বিরোধিতার জন্য বিএনপি জামাতের দালাল বানিয়ে দিয়েছিলেন, এখন অনেকে আবার ফ্যাসিবাদের দোসর বানাচ্ছেন। এ কথা আগেও বলেছি, এখনো বলছি, বারবার বলতে হবে, তার কারণ আমাদের মুক্তি নেই।